বহু বছর আগের কথা, যখন স্ক্যান্ডিনেভিয়ান রাজ্যগুলোর গঠন হচ্ছিল, তখন ঐতিহাসিক সত্যগুলো মৌখিক ঐতিহ্য এবং সাগা বা বীরগাথাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। ফলে এই ঘটনাগুলোর ভিন্ন এবং কখনো কখনো পরস্পর বিরোধী সংস্করণ আমাদের কাছে এসে পৌঁছেছে। এই বিবরণটি প্রতিষ্ঠিত তথ্যের সাথে কিংবদন্তি এবং মহাকাব্যিক গল্পগুলোকে একত্রিত করেছে, এবং তাই সবসময় সত্যের চূড়ান্ত নির্ণয় করা সম্ভব হয় না। ভাইকিং যুগ ছিল স্ক্যান্ডিনেভিয়ার ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়। অসংখ্য দেশে লুটতরাজ জ্বালিয়ে ভাইকিংরা প্রচুর সম্পদ দেশে নিয়ে আসে, আর যাদের তারা লুট করতে পারত না তাদের সাথে তারা বাণিজ্য করত, যা স্ক্যান্ডিনেভিয়াকে আরও সমৃদ্ধ করেছিল। স্থানীয় সর্দার এবং ইয়ার্লরা প্রচুর সম্পদের মালিক হন। এখন তারা কেবল ছোট অঞ্চল শাসন করার চেয়েও বেশি কিছু করতে সক্ষম ছিলেন। তারা বিশাল ভূখণ্ড জয় করে নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করতে পারতেন। এদেরই একজন ছিলেন ওয়েস্টফোল্ডের আধা কাল্পনিক শাসক হাফডান দ্য ব্ল্যাক। আমরা তার সম্পর্কে মূলত সাগা থেকেই জানতে পারি, যা খুব সীমিত তথ্য দেয়। এটি জানা যায় যে তিনি আলফেইমের শাসক রাজা গ্যান্ডলফের বিরুদ্ধে প্রতিবেশী ক্ষুদ্র রাজ্য ভিঙ্গুলমার্ক নিয়ে দীর্ঘ যুদ্ধ করেছিলেন। হাফডান দ্য ব্ল্যাক বা গ্যান্ডলফ কেউই জয়ী হননি, তাই ক্ষুদ্র রাজ্যটি তাদের মধ্যে ভাগ হয়ে যায়। এরপর হাফডান নরওয়েজিয়ান উচ্চভূমিতে ভ্রমণ করেন। সেখানকার স্থানীয় ক্ষুদ্র রাজ্যগুলো জয় করে তিনি নরওয়ের অন্যতম শক্তিশালী শাসক হয়ে ওঠেন। হাফডানের দখলে ছিল সমৃদ্ধ জমি এবং তার বিজয় অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সম্পদ, একটি শক্তিশালী নৌবহর এবং একটি বিশাল সেনাবাহিনী। তবুও ৮৬০ সালের শীতকালে একটি ভোজ থেকে ফেরার পথে হাফডান দ্য ব্ল্যাক একটি হ্রদে ডুবে মারা যান। তার পুত্র হ্যারাল্ডের বয়স তখন মাত্র ১০ বছর, এবং প্রতিবেশী শাসকরা ইতিমধ্যেই তার অঞ্চলগুলো ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছিল। ওয়েস্টফোল্ডে প্রথম আক্রমণ চালায় রাজা গ্যান্ডলফের বাহিনী। হ্যারাল্ডের চাচা গুথরম সিগার্ডসন তরুণ কনুনের হয়ে হাল ধরেন। প্রথমে তিনি স্থলযুদ্ধে এবং পরে সমুদ্রে আক্রমণকারী বাহিনীকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত আলফেইন জয় করেন। কৃতজ্ঞতাস্বরূপ হ্যারাল্ড তাকে অপল্যান্ডের গভর্নর বা ইয়ার্ল নিযুক্ত করেন। হ্যারাল্ড দুটি ডাকনামে পরিচিত ছিলেন, লুফা এবং হারফাগারে বা ফেয়ার হেয়ার। একটি সাগা অনুসারে তিনি হার্ডল্যান্ডের রাজা এরিকের কন্যা প্রিন্সেস গিডাকে বিয়ে করতে চেয়েছিলেন। গিডা তাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তিনি একজন ক্ষুদ্র রাজা মাত্র। তখন হ্যারাল্ড সমগ্র নরওয়ের শাসক হওয়ার প্রতিজ্ঞা করেন এবং শপথ নেন যে এই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত তিনি চুল কাটবেন না। এই কারণেই তার নাম হয় লুফা বা জট পাকানো চুল, এবং পরে যখন তিনি রাজা হয়ে চুল কাটেন তখন তাকে হারফাগারে বা ফেয়ার হেয়ার বলা হয়। হ্যারাল্ড ফেয়ার হেয়ার সম্পর্কে অনেক ঐতিহ্য এবং বেশ কয়েকটি সাগা রয়েছে, যার প্রত্যেকটি একই ঘটনার ভিন্ন সংস্করণ দেয়। একটি উজ্জ্বল উদাহরণ হল সাগানের ক্ষুদ্র রাজ্যের গল্প। একটি উৎস অনুসারে হ্যারাল্ড তার মাতামহ হ্যারাল্ড গোল্ডেন বিয়ার্ডের কাছ থেকে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। অন্য মতে হ্যারাল্ডের সৎ ভাই, যার নাম হ্যারাল্ড ছিল, এটি উত্তরাধিকার সূত্রে পান, কিন্তু অল্প বয়সে মারা যান, এবং রাজ্যটি হাফডান দ্য ব্ল্যাক এবং পরে হ্যারাল্ডের কাছে যায়। সমস্ত সাগা একমত যে হ্যারাল্ড ফেয়ারহেয়ার তার কথা রেখেছিলেন। ৮৬৬ সালে তিনি ভার্মল্যান্ড জয় করেন এবং ৮৭০ সালে তিনি নরওয়ের উত্তর দিকে ত্রন্ডহেলাগ, নামডাল এবং হ্যালোগ্যাল্যান্ডের মধ্য দিয়ে অগ্রসর হন। সমুদ্রপথের বদলে পাহাড়ের মধ্য দিয়ে একটি অপ্রত্যাশিত স্থলপথ বেছে নিয়ে তিনি অর্কডেলের যুদ্ধে অন্যতম শক্তিশালী স্থানীয় রাজা গ্রাইটিংকে পরাজিত করেন। হ্যারাল্ডের অভিযান স্পষ্টতই সফল ছিল। নামডেলে পৌঁছালে স্থানীয় রাজা হ্যারাল্ডের সাথে যুদ্ধ এড়াতে আত্মহত্যা করেন। তরুণ রাজা সহজেই শক্তি এবং কূটনীতির মাধ্যমে অঞ্চলটি বশ করেন। তিনি ট্রন্ডহ্যাম ফিয়র্ডের শাসক ইয়ল হাকন দ্য ওল্ডের জামিও সুরক্ষিত করেন। একটা বিবরণ বলে হ্যারাল্ড প্রথমে যুদ্ধে তাকে হারাতে চেষ্টা করে ব্যর্থ হন, তাই তিনি হাকনকে তার মিত্র বানান। তিনি হাকনের মেয়েকে বিয়ে করেন, তাকে জমি উপহার দেন এবং উত্তরের গভর্নর বা লাডে ইয়ার্ল হিসেবে নিযুক্ত করেন। অন্য সংস্করণ বলে হ্যারাল্ড মোটেও যুদ্ধ করেননি। ইয়ার্লের প্রজ্ঞা এবং উদারতাকে মূল্যায়ন করে তিনি হাকনকে অবিলম্বে লাডে ইয়ার্ল বানান এবং তার মেয়েকে বিয়ে করেন।
প্রায় একই সময়ে শোগিনের রাজার অধীনে গভর্নর ইয়ার্ল আটলি দ্য স্লেন্ডারের সাথে হ্যারাল্ডের দ্বন্দ্ব হয়। এখানেও দুটি বিরোধী সংস্করণ রয়েছে। একটিতে আটলিকে কঠোর শাসক হিসেবে দেখানো হয়েছে, যিনি রাজকীয় কর আটকে রেখেছিলেন। অন্যটিতে তাকে ন্যায়পরায়ণ বলা হয়েছে, যিনি রাজকীয় যোদ্ধারা লুটতরাজ শুরু করলে জনগণের পক্ষ নিয়েছিলেন। উভয় সংস্করণেই হ্যারাল্ড হাকন দ্য ওল্ডকে আটলিকে মোকাবিলা করতে বলেন। যুদ্ধে উভয় ইয়ার্লি নিহত হন। শ্বশুরের নৌবহর পেয়ে হ্যারাল্ড নরওয়েকে বশীভূত করা চালিয়ে যান। মোরে অঞ্চলে তিনি সলস্কিয়েল দ্বীপের কাছে দুটি যুদ্ধে সম্মিলিত স্থানীয় বাহিনীকে পরাজিত করেন। বিজিত জমি তিনি তার মিত্র ইয়ার্ল রগ্নভাল্ড দ্য মাইটিকে প্রদান করেন এবং তার বোনকেও বিয়ে করেন। তখন থেকে হ্যারাল্ড লুফা নরওয়ের সবচেয়ে শক্তিশালী কনুং হয়ে ওঠেন এবং এলভা নদী থেকে ফিনমার্ক পর্যন্ত শাসন করেন। হ্যারাল্ডের ক্রমবর্ধমান শক্তি পশ্চিম নরওয়ের শাসকদের দৃষ্টি আকর্ষণ করে। রাজা এরিক, যার কন্যাকে হ্যারাল্ড বিয়ে করতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে সৈন্য সংগ্রহ শুরু করেন। তাকে সমর্থন দেন আকবরের রাজা ধনী কজতফি, রোগাল্যান্ডের রাজা সুলকে এবং টেলমার্কের ইয়ার্ল দুই ভাই হাড্ডো ও রোয়াল্ড। এ খবর পেয়ে হ্যারাল্ড ৮৭২ সালে তাদের মোকাবিলা করতে অগ্রসর হন। হাফলসফোর্জির নৌযুদ্ধে এরিক এবং সুলকে নিহত হন এবং কজতফি পালিয়ে যান। হ্যারাল্ড বিজয়ী হন এবং অখণ্ড নরওয়ের প্রথম রাজা হন। সাগা অনুসারে ১০ বছরের যুদ্ধের পর হ্যারাল্ড ফেয়ারহেয়ার ৬০ বছর নরওয়ে শাসন করেন। নরওয়ের একত্রীকরণের পর হ্যারাল্ড তার রাজ্য সংহত করার দিকে মনোনিবেশ করেন। প্রধান হুমকি আসছিল স্বাধীন ভাইকিং দলগুলোর নৌবহর থেকে। তারা রাজকীয় কর্তৃত্ব মেনে নিতে ইচ্ছুক ছিল না। হ্যারাল্ডের অধীনে কোনো সমুদ্রযাত্রা করা যেত না রাজার অনুমতি ছাড়া। এমন যাত্রাগুলোর নেতৃত্ব থাকতেন মূলত তার পুত্ররা। অন্য ভাইকিংদের দেশ থেকে বহিষ্কার করা হয়। অনেকে নতুন আবিষ্কৃত আইসল্যান্ডে গিয়ে উপনিবেশ স্থাপন করে। অন্যান্যরা ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং ভাইকিং শাসিত নতুন অঞ্চলগুলোতে পালিয়ে যায়, যেখান থেকে তারা কেবল অন্য দেশেই নয়, নরওয়ের বিরুদ্ধেও আক্রমণ চালাত। এর জবাবে হ্যারাল্ড ফেয়ারহেয়ার একটি নৌবহর জড়ো করেন এবং ৮৭৫ সালে একটি অভিযান চালিয়ে ডেনেল অঞ্চলে লুটতরাজ করেন এবং তার মিত্র ইয়ার্ল রগ্নভাল্ড দ্য মাইটি ছোট ছোট দ্বীপগুলো জয় করে সেখানে গভর্নর নিযুক্ত হন। তার বংশধররা প্রাক্তন নর্স দ্বীপরাজ্যগুলোর শাসক রাজবংশ হয়ে ওঠে, যা পূর্বে নরওয়ের অংশ ছিল। এই রাজ্যগুলো তখন পৃথক সত্তা হিসেবে কাজ করত। লোকগাথা অনুসারে হ্যারাল্ড ফেয়ারহেয়ারের ২০ জন পুত্র ছিল। তারা সবাই তার ঔরসজাত ছিলেন কিনা নাকি নরওয়েজিয়ান সিংহাসনের দাবি জোরালো করতে পরে কাউকে কাউকে তার পুত্র হিসেবে ধরা হয়েছে তা অস্পষ্ট। এই পুত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন এরিক ব্লাডঅ্যাক্স। তার যৌবনে বাল্টিক এবং উত্তর সাগরের উপকূলে লুটতরাজ করে তিনি একজন নির্মম এবং সফল ভাইকিং হিসেবে খ্যাতি অর্জন করেন। পিতার মৃত্যুর পর এরিক মুকুট উত্তরাধিকার সূত্রে পান। রাজা হিসেবে এরিক ছিলেন নিষ্ঠুর। তিনি বিশ্বাসঘাতকতার ভয়ে তার ভাইদের হত্যা করেন। কেবল হাকন বেঁচে যান, যাকে যৌবনে জিম্মি হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। ৪ বছর পর নরওয়েজিয়ানরা এরিকের অত্যাচারে ক্লান্ত হয়ে তাকে বহিষ্কার করেন। হাকন রাজা হন। বড় ভাইয়ের মতো না হয়ে রাজা হাকন ছিলেন চিন্তাশীল এবং উদার, যা তাকে দ্য গুড উপাধি এনে দেয়। তিনি নরওয়েজিয়ানদের এমন একটি রাজাকে পদচ্যুত করার অনুমতি দেন, যিনি তাদের সন্তুষ্ট করতে ব্যর্থ হন। নরওয়েজিয়ান সাগা অনুসারে হাকন একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি নরওয়েজিয়ানদের নতুন ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। হ্যারাল্ডের সাফল্য অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান রাজাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারাও বিজয়ের অভিযান শুরু করেন। ডেনমার্কে একক শাসকের ধারণা দানা বাঁধতে শুরু করে এবং অনেক রাজা নিজেদের সকল ডেনিশের রাজা বলে ডাকতে শুরু করেন। তবে তারা আসলেই পুরো ডেনমার্ক শাসন করতেন কিনা তা এটিও তাদের ওপর পরে আরোপ করা হয়েছে তা অস্পষ্ট। কিছু ডেনিশ রাজার নাম ইউরোপীয় ক্রনিকেল বা ইতিহাসে উল্লেখ রয়েছে। তাদের মধ্যে গডফ্রেড, হেমিং, হোরিক, হ্যারাল্ড ক্লার্ক এবং আরও অনেকে। তারা ফ্র্যাঙ্কিশ সাম্রাজ্যের উপকূলে নির্মম আক্রমণকারী হিসেবে ইতিহাসে প্রবেশ করেন। সেই কারণেই তারা সেই ক্রনিকেলগুলোতে স্থান পেয়েছেন। অবশ্য সমস্ত কিংবদন্তি ডেনিশ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রাগনার লথব্রক, যিনি ভাইকিংয়ের মূর্ত প্রতীক। তিনি ইংল্যান্ড এবং ফ্র্যাঙ্কিয়াতে লুটতরাজ করেন এবং প্যারিস অবরোধ করেন। স্ক্যান্ডিনেভিয়ায় তার খ্যাতি এত বেশি ছিল যে প্রায় প্রত্যেক রাজা রাগনার লথব্রকের বংশধর বলে দাবি করতে চাইতেন। এমনকি এর আগে উল্লিখিত হ্যারাল্ড ফেয়ারহেয়ারকেও কিছু সাগা অনুসারে তার বংশধর মনে করা হতো। অন্যান্যদের মধ্যে হার্ডিকানট নামে এক
অর্ধ কাল্পনিক রাজাও তার পুত্র সিগার্ড স্নেক ইন দ্য আইয়ের মাধ্যমে রাগনার লথব্রকের বংশধর বলে দাবি করতেন। যৌবনে হার্ডিকানুট তার পৈতৃক জমি হারান, যা সুইডিশ ভাইকিং ওলাফ দখল করে নিয়েছিলেন। তরুণ হার্ডিকানুট নরওয়েতে নির্বাসনে যান। 917 সাল দিকে তিনি ডেনমার্কে ফিরে আসেন। সেখানে তিনি রাজা সিগট্রিগের অধীনে কাজ করতেন, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তিনি বিদ্রোহ করেন এবং তার অঞ্চলগুলো দখল করে নেন। হার্ডিকানুট ইয়েরিংয়ে বসতি স্থাপন করেন, সেখানে 30 বছর শাসন করেন এবং ক্নিটলিঙ্গা রাজবংশ স্থাপন করেন। হার্ডিকনোটের পুত্র গর্ম দ্য ওল্ড, তাঁকেও কিংবদন্তি এবং সাগার রাজা হিসেবে দেখা যেতে পারত। তবুও তিনি তার স্ত্রীর মৃত্যুর পর তার স্মরণে একটি রুন পাথর স্থাপন করেছিলেন। এটি তার প্রকৃত ঐতিহাসিক অস্তিত্ব নিশ্চিত করার অন্যতম প্রধান প্রমাণ। গর্ম তার পিতার বিজয়ের ধারা অব্যাহত রাখেন। অপ্রত্যাশিতভাবে তিনি জার্মান রাজা হেনরি দ্য ফাউলারের সাহায্য পান। 934 সালে হেনরি ডেনমার্ক আক্রমণ করেন এবং হেদেবির যুদ্ধে ওলাফের পুত্র রাজা নুপাকে পরাজিত করেন। এটি নুপাকে ব্যাপকভাবে দুর্বল করে দেয় এবং গর্ম তাকে জুটল্যান্ড থেকে বিতাড়িত করতে সক্ষম হন। তখন থেকে গর্ম তার পুত্র হ্যারাল্ড ব্লুটুথের সাথে যৌথভাবে শাসন করেন। পিতার বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় হ্যারাল্ড কেবল ড্যানিশ দ্বীপপুঞ্জই নয়, স্ক্যানিয়া প্রদেশও জয় করেন। এভাবে গর্ম এবং হ্যারাল্ড সমগ্র ডেনমার্কের রাজা হন। তখনও হ্যারাল্ড খ্রিস্টধর্মের দিকে ঝুঁকছিলেন, তার জমিতে গির্জা নির্মাণের অনুমতি দিয়েছিলেন। 965 সালে হ্যারাল্ড ব্লুটুথ তার রাজ্যকে খ্রিস্টধর্মে দীক্ষিত করেন। কিছু কিংবদন্তি অনুসারে হ্যারাল্ড এটি করেছিলেন যাতে জার্মান সম্রাট অটো দ্য গ্রেট যুদ্ধের কোনো অজুহাত না পান। অন্যদের মতে সম্রাট আক্রমণ করার এবং ডেনিশরা তাদের ধনী বন্দর হেডেবি হারানোর পর এটি ঘটেছিল। মিশনারি পপ্প সম্পর্কেও একটি গল্প আছে, যিনি উত্তপ্ত লোহা হাতে ধরে কোনো ক্ষতি ছাড়াই ডেনিশ রাজাকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হতে রাজি করিয়েছিলেন। ডেনিশ রাজার নরওয়ের পটেও উচ্চাকাঙ্ক্ষা ছিল। 961 সালের দিকে তিনি এরিক ব্লাড অ্যাক্সের পুত্র হ্যারাল্ড গ্রে ক্লোককে সৈন্য দেন, যাতে তিনি তার চাচা হাকুন দ্য গুডের কাছ থেকে নরওয়ে পুনরুদ্ধার করতে পারেন। ফিটজারের যুদ্ধে হ্যারাল্ড গ্রে ক্লোক এবং তার ভাইয়েরা তাদের চাচাকে পরাজিত করেন। নরওয়েজিয়ান রাজা যুদ্ধে মারা যান এবং হ্যারাল্ড গ্রে ক্লোক নরওয়ের নতুন শাসক হন। শীঘ্রই হ্যারাল্ড ব্লুটুথ লাদেয়ার্ল হাকন সিগার্টসেনকে নিজের দলে টানতে সক্ষম হন, যার বাবাকে নতুন নরওয়েজিয়ান রাজা জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন। 970 সালে ইয়ার্ল হাকন তার রাজাকে ডেনমার্কে হ্যারাল্ড ব্লুটুথের সাথে দেখা করার জন্য প্রলুব্ধ করে নিয়ে আসেন। সেখানে নরওয়েজিয়ান রাজাকে হত্যা করা হয়। নরওয়ে ভাগ হয়ে যায়। হ্যারাল্ড ব্লুটুথ ভিকেন অঞ্চল পান এবং বাকি অংশ হাকন সিগার্ডসন শাসন করেন, যিনি ডেনিশ রাজাকে কর দিতেন। হ্যারাল্ড হেডেবি পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেন। 974 সালে তিনি এটি দখল করতেও সক্ষম হন, কিন্তু যখন সম্রাট অটো দ্বিতীয় অভিযান শুরু করেন, জার্মানরা শহরটি পুনরুদ্ধার করে এবং পুরো জুটল্যান্ড লুট করে। কেবল 988 সালে যখন পোলাবিয়ান স্লাভদের বিদ্রোহের কারণে এই অঞ্চলে জার্মান নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে, তখন ডেনিশরা তাদের ধনী বন্দর পুনরুদ্ধার করতে সক্ষম হয়। 985 সালে হ্যারাল্ড ব্লুটুথ সুইডিশদের সাথে একই কৌশল চেষ্টা করার সিদ্ধান্ত নেন। তিনি সুইডিশ রাজা এরিকের ভাইপো স্টারবের্ন দ্য স্ট্রংকে আশ্রয় দেন এবং তার চাচার বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য সরবরাহ করেন। এরিক ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা, যাকে সাগাতে আধা কাল্পনিক ভাইকিং বিয়র্ন আয়রনসাইডের বংশধর বলা হয়। এরিক সুইডিশ রাজধানী উপসালার কাছে সমভূমিতে ডেনিশ সমর্থিত বাহিনীর মুখোমুখি হন। এই যুদ্ধে এরিক বিজয়ী হন এবং দ্য ভিক্টোরিয়াস উপাধি অর্জন করেন। তিনি ইয়েটদের ভূমি জয় করে দক্ষিণে তার ক্ষমতা বিস্তার করতে সক্ষম হন এবং সুইডিশ ও ইয়েট উভয়ের শাসক হিসেবে প্রথম সুইডিশ রাজা হন। যদিও এখানেও সাগাতে ভিন্ন সংস্করণ রয়েছে। গটল্যান্ড দ্বীপের সাগাতে দাবি করা হয় যে 9ম শতাব্দীতেই সুইডিশদের সাথে চলমান যুদ্ধের পর, যেখানে গটল্যান্ডাররা সর্বদা বিজয়ী হতো, তারা স্বইচ্ছায় নিজেদের আইন ও প্রথা অক্ষুণ্ণ রাখার বিনিময়ে সুইডিশ রাজার কাছে নত স্বীকার করেছিল। তবুও বেশিরভাগ পণ্ডিত গটল্যান্ডের ইতিহাসের এই সংস্করণটি নিয়ে সন্দিহান। এটিকে দ্বীপের স্বায়ত্তশাসন বৈধ করার জন্য 13শ শতাব্দীর উদ্ভাবন বলে মনে করেন। হ্যারাল্ড ব্লুটুথের রাজত্বের শেষের দিকে তার নিজের পুত্র সোয়েন ফর্কবিয়ার্ড 986 সালে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। বেশ কয়েকটি কিংবদন্তি এর কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে। একটিতে বলা হয় যে হ্যারাল্ড তার পিতার সম্মানে একটি রুন পাথর স্থাপন করতে গিয়ে ডেনিশ জনগণকে বলদের মতো পাথর টানতে বাধ্য
বাধ্য করেছিল, যা সাধারণ মানুষকে গভীরভাবে অপমানিত করেছিল। তারা সোয়েনের সাথে বিদ্রোহে যোগ দেয়। অন্য ভার্সন বলে যে সোয়েন ডেনমার্কের খ্রিস্টধর্মীকরণের বিরোধিতা করেছিলেন, জিল্যান্ডে খ্রিস্ট গির্জা ধ্বংস করেছিলেন, রাজকীয় বাহিনীকে পরাজিত করেছিলেন এবং তার পিতাকে হত্যা করেছিলেন। কিন্তু এর কারণে ডেনিশ খ্রিস্টানরা নতুন শাসককে ঘৃণা করতে শুরু করে, তাকে নির্বাসনে বাধ্য করে এবং 14 বছর ধরে তাকে বিদেশের মাটিতে ঘুরে বেড়াতে হয়। ইউরোপীয় ক্রনিকেলগুলো দাবি করে যে প্রাসাদের ষড়যন্ত্র রাজা হ্যারল্ডকে তার ছেলের বিরুদ্ধে মার্চ করতে বাধ্য করেছিল। রাজা হারেন এবং ভাইকিং দুর্গ জমসবার্গে পালিয়ে যান, যেখানে তিনি তার ক্ষতের কারণে মারা যান। যখন সোয়েন ফর্কবিয়ার্ড ডেনমার্কের রাজা হন, তখন লাদে আর্ল হাকুন সিগার্টসন কর দেওয়া বন্ধ করে দেন। ডেনিশ রাজা তখন নরওয়েতে আক্রমণ চালানোর জন্য জমস ভাইকিংদের ভাড়া করেন। তাদের নৌবহর পরাজিত হয় এবং নরওয়েজিয়ানরা কর প্রদান বন্ধ করে দেয়। 999 সালে সুইডিশ রাজা এরিক দ্য ভিক্টোরিয়াস ডেনমার্ক আক্রমণ করেন। এবার সোয়েন সুইডিশ রাজার মৃত্যুর জন্য অপেক্ষা করেন এবং 1 বছর পর তার রাজ্য পুনরুদ্ধার করেন। ওলাফ ট্রিগভাসন ছিলেন হ্যারাল্ড ফেয়ারহেয়ারের প্রপৌত্র। তিনি তার যৌবন নরওয়ের বাইরে নির্বাসনে কাটিয়েছিলেন। প্রথমে তিনি রুসে বাস করতেন, যেখানে তিনি প্রিন্স ভ্লাদিমির দ্য গ্রেটের হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করতেন। পরে 982 সালে তিনি নিজের ভাইকিং দল জড়ো করেন এবং বাল্টিকে বসতি স্থাপন করেন। সেখানে তিনি তার আক্রমণের জন্য খ্যাতি অর্জন করেন। অঞ্চলটি লুট করার পর তিনি পশ্চিমে যান, ডাবলিনের রাজার বিধবা স্ত্রীকে বিয়ে করেন এবং সেই রাজ্য শাসন করেন। যখন ওলাফ ট্রিগভাসেনের গুজব নরওয়েতে পৌঁছায়, স্থানীয় শাসক ইয়ার্ল হাকন সিগার্ডসন তাকে হত্যা করার জন্য এক গুপ্তচর পাঠান। কিন্তু গুপ্তচর উল্টো ওলাফের সাথে বন্ধুত্ব করে এবং তাকে তার মাতৃভূমিতে ফিরে আসার আহ্বান জানায়। ওলাফ যখন নরওয়েতে যাত্রা করছিলেন, নরওয়েজিয়ানরা ইয়ার্ল হাকনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং ওলাফকে তাদের নতুন রাজা হিসেবে স্বাগত জানায়। ওলাফ ট্রিগভাসন নিডারস শহর প্রতিষ্ঠা করেন এবং এটিকে তার রাজধানী করেন। তিনি একজন খ্রিস্টানও ছিলেন এবং নরওয়েকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, যদিও তিনি কাজটি পুরোপুরি শেষ করতে পারেননি। ডেনিশদের কাছ থেকে পূর্ব নরওয়ে পুনরুদ্ধার করার পর সোয়েন ফর্কবিয়ার্ডের সাথে তার বিবাদ হয়। সোয়েন তখন এরিক দ্য ভিক্টোরিয়াসের পুত্র সুইডিশ রাজা ওলাফের সাথে মিত্রতা করেন। 1000 সালে ওলাফ ট্রিগভাসন যখন বাল্টিক সাগর থেকে ফিরছিলেন, তারা সোলডারে অর্থাৎ স্ভলডারে যুদ্ধে তার নৌবহরকে অতর্কিত আক্রমণ করে ধ্বংস করে দেয়। নরওয়েজিয়ান রাজা যুদ্ধে নিহত হন। এরপর নরওয়ে তার প্রতিবেশীদের মধ্যে ভাগ হয়ে যায়। কিছু জমি যেমন ভিকেন ডেনমার্কের এবং ভার্মল্যান্ড সুইডেনের সরাসরি নিয়ন্ত্রণে আসে। বাকি অংশ উত্তর নরওয়ে ইয়ার্ল হাকন সিগার্টসন এর 2 পুত্র সোয়েইন হাকনসন এবং পশ্চিম নরওয়ে এরিক হাকনসেনের অধীনে ডেনিশ ও সুইডিশ রাজাদের পক্ষ থেকে শাসিত হয়। এই বিজয়ের পর উভয় রাজাই আরও শক্তিশালী হয়ে ওঠেন। ওলাফ তার রাজধানী সিগটুনাতে স্থানান্তরিত করেন। সেখানে তিনি নিজের মুদ্রা তৈরি শুরু করেন এবং প্রথম সুইডিশ রাজা হিসেবে মুদ্রা জারি করেন। ওলাফ এই ধাতব মুদ্রায় কর আদায় করতেন, যে কারণে সুইডিশরা তাকে স্কটকনুং ডাকত। যেহেতু মুদ্রাগুলো সাধারণত স্কুটা নামক একটি পকেটে বহন করা হতো, তাই স্কটকনুং নামের আক্ষরিক অর্থ ছিল মুদ্রা রাজা বা পকেটের রাজা। ওলাফ সুইডেনের প্রথম খ্রিস্টান রাজাও ছিলেন এবং তার জমিতে নতুন ধর্ম প্রবর্তন শুরু করেন। তবুও 11 শতাব্দীর শেষ পর্যন্ত সুইডেনে প্যাগানরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবেই রয়ে যায়। সোয়েইন ফর্কবিয়ার্ড, যার বোন ইংল্যান্ডে নিহত হয়েছিলেন, দ্বীপরাজ্যটি জয় করতে বের হন। এই বিজয় দীর্ঘস্থায়ী হয় এবং তার পুত্র ক্যানিউট শেষ পর্যন্ত এটি সম্পন্ন করেন। তার বিজয়ের জন্য ক্যানিউট দ্য গ্রেট উপাধি পান। ক্যানিউট যখন ইংল্যান্ডে যুদ্ধ করছিলেন, ডেনমার্ক শাসন করছিলেন তার ছোট ভাই দ্বিতীয় হ্যারল্ড, যিনি 1018 সালে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। ফলে ডেনমার্কও ক্যানিউট দ্য গ্রেটের হাতে চলে যায়। ওলাফ হ্যারল্ড হসন ছিলেন ওলাফ ট্রিগভাসনের ধর্মপুত্র এবং হ্যারল্ড ফেয়ারহেয়ারের বংশধর। তিনি তার যৌবন নির্বাসনে কাটিয়েছিলেন, জমসে ভাইকিংদের একটি দলে যোগ দিয়ে। তিনি বাল্টিক, ফিৎসিয়া এবং ইংল্যান্ডের জমিতে লুটরাজ করেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজের ভাইকিং দল জড়ো করেন এবং নরম্যান্ডিতে বসতি স্থাপন করেন, যেখানে তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন।
যখন তিনি জানতে পারেন যে ক্যানিউট তার সেনাবাহিনী নিয়ে ইংল্যান্ড জয় করতে গেছেন, ওলাফ ডেনিশদের কাছ থেকে নরওয়ে পুনরুদ্ধার করতে সমুদ্রযাত্রা করেন। তিনি সহজেই পশ্চিম নরওয়ে দখল করেন এবং কৌশলে তরুণ ইয়ার্ল হাকন এরিকসনকে বন্দী করেন। ভিকেনে পৌঁছালে স্থানীয় নরওয়েজিয়ানরা ডেনিশ গভর্নরদের উৎখাত করে এবং ওলাফকে তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে। সোয়েইন হাকনসন ওলাফের আগমনের কথা জানতে পেরে নৌবহর জড়ো করেন এবং তার সাথে যুদ্ধ করতে যাত্রা করেন। তবুও নেসজারের যুদ্ধে সোয়েইন পরাজিত হন এবং নরওয়ে থেকে পালিয়ে যান। পুরো রাজ্য এখন ওলাফের নিয়ন্ত্রণে আসে। তার ক্ষমতা শক্তিশালী করতে তিনি সুইডিশ রাজা ওলাফ স্কটকনুংয়ের সাথে শান্তি স্থাপন করেন। এই শান্তি ওলাফের সাথে সুইডিশ প্রিন্সেস ইনজেগার্ডের বিয়ের মাধ্যমে সিল করার কথা ছিল, যদিও তাকে পরিবর্তে রুসের ইয়ারোস্লাভের ওয়াইজের সাথে বিয়ে দেওয়া হয়। শান্তি বজায় রাখতে স্কটকনুং তার অবৈধ কন্যাকে ওলাফের সাথে বিয়ে দেন। এইভাবে ১০১৯ সালে সুইডেন ও নরওয়ে শান্তি নিশ্চিত করে। নতুন রাজা ছিলেন একজন কট্টর খ্রিস্টান এবং শান্তিপূর্ণ ও জোরপূর্বক উভয়ভাবেই ধর্মের প্রচার করতেন। নরওয়েজিয়ান অভিজাতরা এই জবরদস্তির বিরোধিতা করে এবং সাহায্যের জন্য ডেনিশ রাজার কাছে আবেদন করে। ১০২৬ সালে ক্যানিউট একটি নৌবহর নিয়ে হেলগিয়া নদীর মোহনায় সম্মিলিত নরওয়েজিয়ান সুইডিশ নৌবহরকে পরাজিত করেন। ওলাফ রুসে পালিয়ে যান এবং ১০২৮ সালের মধ্যে ক্যানিউট পুরো নরওয়ে জয় করেন। তিনি খ্রিস্টধর্ম চাপিয়ে দেননি, তাই নরওয়ে মূলত পেগেন বা পৌত্তলিকই থেকে যায়। ১০২৯ সালে ওলাফ সুইডেনে ফিরে আসেন এবং তার শ্যালক আনন্ড জেকবের কাছ থেকে সামরিক সাহায্য পান। তিনি পাহাড় অতিক্রম করে নরওয়ে আক্রমণ করেন। স্টিকলেস্ট্যাডের কাছে তিনি পেগান ইয়ার্লের বাহিনীর মুখোমুখি হন। যদিও সংখ্যায় ১-এর বিপরীতে ৩ ছিল, ওলাফ লড়াই করার সিদ্ধান্ত নেন এবং নিহত হন। মনে হচ্ছিল নরওয়ে চিরতরে ডেনিশ শাসনে থাকবে। তবে ওলাফের মৃত্যু তার রাজত্বকালের চেয়ে নরওয়ের ইতিহাসে বেশি প্রভাব ফেলেছিল। তার মৃত্যুর খবর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে, ডেনিশদের বিরুদ্ধে বিদ্রোহের জন্ম দেয়। ওলাফকে সন্ত ঘোষণা করা হয়। খ্রিস্টান মিশনারিরা তাকে একজন ভালো রাজা হিসাবে চিত্রিত করতে শুরু করে, যিনি পেগানদের হাতে অন্যায়ভাবে শহীদ হয়েছেন, যা নরওয়ের খ্রিস্টধর্ম গ্রহণকে ব্যাপকভাবে ত্বরান্বিত করে। ১০৩৫ সালের মধ্যে ক্যানিউট দ্য গ্রেটের মৃত্যুর পর নরওয়েজিয়ান ইয়ার্ল আইনার থাম্বারস্ক্যালফির রুশ ভ্রমণ করেন। সেখানে তিনি ওলাফের অবৈধ পুত্র ১১ বছর বয়সী ম্যাগনাসকে খুঁজে পান এবং তাকে নরওয়েতে ফিরিয়ে আনেন। আইনার সহজেই ডেনিশদের বহিষ্কার করেন এবং ম্যাগনাসকে রাজা করেন, নিজে রাজপ্রতিনিধি হিসাবে রাজ্য শাসন করেন। এই সময় আইনার ফ্যারো দ্বীপপুঞ্জকেও নরওয়ের সাথে যুক্ত করেন। স্থানীয় ইয়ার্ল লিফুর ওসুরসেন ম্যাগনাসের প্রতি আনুগত্য স্বীকার করেন, যদিও দ্বীপগুলো কার্যত স্বাধীন ছিল। ১০৩৭ সালে ম্যাগনাস নতুন ডেনিশ রাজা হার্ডিকনিউটের সাথে দেখা করেন এবং শান্তি স্থাপন করেন। তারা একমত হন যে তাদের মধ্যে কেউ মারা গেলে অন্যজন তার জমির উত্তরাধিকারী হবে। ম্যাগনাস প্রাপ্তবয়স্ক হলে তিনি তার ন্যায় বিচার এবং সাধারণ মানুষের প্রতি যত্নের জন্য নরওয়েজিয়ানদের কাছে পরিচিত হয়ে ওঠেন এবং দ্য গুড উপাধি অর্জন করেন। ১০৪২ সালে হার্ডিকনিউটের মৃত্যুর পর ম্যাগনাস ডেনমার্কে যান এবং রাজা হিসাবে মুকুট পরেন। সেখান থেকে ১০৪৩ সালে তিনি জমসবর্গের বিরুদ্ধে অভিযান চালান, যা ছিল ভিস্টুলা নদীর মোহনায় অবস্থিত একটি ভাইকিং দুর্গ এবং জলদস্যু প্রজাতন্ত্র হিসাবে কাজ করত। ম্যাগনাস শহরটি ধ্বংস করে বৃহত্তর ভাইকিং যুদ্ধদলের অবসান ঘটান। একই বছর পোলাবিয়ান স্লাভরা লুটপাটের উদ্দেশ্যে ডেনমার্ক আক্রমণ করে, কিন্তু ম্যাগনাস লিডসকফ হিথের যুদ্ধে তাদের পরাজিত করেন। পরে তিনি ইংরেজ রাজাকে চিঠি পাঠিয়ে ইংল্যান্ড আক্রমণের হুমকি দেন, যা তিনি তার ন্যায়তো প্রাপ্য বলে মনে করতেন। ক্যানিউট দ্য গ্রেটের ভাইপো সোয়ান অ্যাস্ট্রিডসেন শুরুতে ম্যাগনাস দ্য গুডকে তার রাজা হিসাবে মেনে নিয়েছিলেন, কিন্তু শীঘ্রই তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং হেরে যান। তিনি আরও কয়েকবার ম্যাগনাসকে ডেনিশ সিংহাসন থেকে সরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন এবং সুইডেনে লুকিয়ে থাকতে বাধ্য হন। সেখানে তিনি একটি মিত্র খুঁজে পান, ম্যাগনাসের চাচা হ্যারল্ড সিগার্ডসনকে। সেন্ট ওলাফের পরাজয়ের পর তার সৎ ভাই তরুণ হ্যারল্ড নরওয়ে থেকে পালিয়ে যান। প্রথমে তিনি রুসে আশ্রয় পান এবং ভাড়াটে সৈনিক হন, কিন্তু যখন তিনি প্রিন্স ইয়ারোস্লাভের দানকন্যার পানি প্রার্থনা করেন, তখন তার সাথে বিবাদ হয় এবং তিনি বাইজেন্টিয়ামে চলে যান। সেখানে তিনি ভ্যারেঞ্জিয়ান গার্ডে কাজ করেন, যা ছিল সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সেনাবাহিনী। হ্যারল্ড অনেক যুদ্ধে কৃতিত্ব দেখান এবং কিছু সময়ের জন্য গার্ডের নেতৃত্বও দেন। ১০৪৩ সালে প্রচুর সম্পদ নিয়ে তিনি রুসে ফিরে আসেন এবং অবশেষে ইয়ারোস্লাভের মেয়েকে বিয়ে করেন। বাইজেন্টিয়ামের বিরুদ্ধে একটি ব্যর্থ অভিযানের পর তিনি স্ক্যান্ডিনেভিয়ায় পাড়ি জমান।
সোয়েইন অ্যাস্ট্রিডসেনের সাথে হাত মিলিয়ে তিনি ম্যাগনাস দ্য গুডের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তখন ম্যাগনাস তার চাচাকে নিজের দলে টানার চেষ্টায় তার সাথে শান্তি স্থাপন করেন এবং নরওয়ে ভাগ করতে রাজি হন, যদিও তার দীর্ঘদিনের মিত্র আইনার থাম্বারস্ক্যালফি এর বিরোধিতা করেছিলেন। পরের বছরই রাজা ম্যাগনাস রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। কিংবদন্তি অনুযায়ী একটি খরগোশ দেখে ভয় পাওয়া ঘোড়া থেকে পড়ে তিনি মারা যান। শীঘ্রই হ্যারল্ড আইনার থাম্বারস্ক্যালফিকে শিকারের সময় হত্যার ব্যবস্থা করেন এবং সমগ্র নরওয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। আইনারের মৃত্যু নরওয়েজিয়ানদের মধ্যে বিদ্রোহের জন্ম দেয়, কিন্তু হ্যারল্ড নির্মমভাবে তা দমন করেন। তার রাজত্বকালে হ্যারল্ড ষড়যন্ত্র, নির্মমতা এবং স্বৈরাচারের জন্য পরিচিত ছিলেন। এ কারণেই তাকে হার্ডরাডা ডাকনাম দেওয়া হয়, যার অর্থ কঠোর না নির্মম। তিনি নরওয়ের রাজধানী নবনির্মিত অসলোতে স্থানান্তরিত করেন, যেখান থেকে তিনি কঠোর হাতে শাসন করতেন। হ্যারল্ড যখন নরওয়ের নিয়ন্ত্রণ নিশ্চিত করছিলেন, সোয়েইন অ্যাস্ট্রিডসেন ডেনমার্কের দখল নেন এবং এটাকে নরওয়ে থেকে স্বাধীন করেন। এতে হ্যারল্ড অসন্তুষ্ট হন। ম্যাগনাসের উত্তরাধিকারের ধাওয়াই দিয়ে তিনি ডেনিশ সিংহাসন দাবি করেন। 1050 সালে হ্যারল্ড ডেনমার্কে যান এবং হেডিবি শহর ধ্বংস করেন। ফেরার পথে তিনি আরহুসও লুট করেন। এরপর হ্যারল্ড বারবার ডেনমার্কে আক্রমণ চালাতে থাকেন। এই ধরনের একটি লুটতরাজ অভিযানের সময় বাড়ি ফেরার পথে নিসা নদীর মোহনার কাছে হ্যারল্ড হার্ডরাডা সোয়েনের সাথে মুখোমুখি হন। 400টিরও বেশি লংশেপ বা রণতরী এই যুদ্ধে অংশগ্রহণ করে। এটি স্ক্যান্ডিনেভিয়ান ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হয়ে ওঠে এবং নরওয়েজিয়ান রাজা হ্যারল্ডের বিজয়ের মাধ্যমে শেষ হয়। সোয়েন কোনোমতে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ বাঁচান। সোয়েইন অ্যাস্ট্রিডসেনের পরাজয়ের পরও ডেনিশরা নিষ্ঠুর হ্যারল্ডকে তাদের রাজা হিসাবে চায়নি এবং কোনো ডেনিশ ইয়ার্ল নরওয়েজিয়ান রাজার প্রতি আনুগত্য স্বীকার করেনি। তদুপরি প্রভাবশালী নরওয়েজিয়ান ইয়ার্ল হাকুন আইভারসেন হ্যারল্ডের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কিন্তু ভেনার্ন হ্রদের কাছে যুদ্ধে তিনি পরাজিত হন এবং প্রথমে সুইডেনে এবং পরে ডেনমার্কে পালিয়ে যান, যেখানে তিনি রাজা সোয়েনের অধীনে কাজ করেন। যুদ্ধ উভয় রাজ্যকেই ক্লান্ত করে দেয়। 1064 সালে হ্যারল্ড ও সোয়েনের মধ্যে একটি যুদ্ধবিরতি অঘোষিত হয়। ইয়ার্ল হাকন আইভারসেনের অপমানের জবাবে নরওয়েজিয়ান রাজা ভিকেন এবং আপল্যান্ডে তার জমিগুলোতে আক্রমণ করেন। এরপর হ্যারল্ড প্রায়শই তার নিজের প্রজাদের বিরুদ্ধেই সন্ত্রাস বা ভীতি প্রদর্শন ব্যবহার করতেন। 1066 সালে হ্যারাল্ড হার্ডরাডা ইংল্যান্ডের মুকুট দাবি করার জন্য একটি অভিযানে বের হন, কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে নরওয়েজিয়ানরা শোচনীয় পরাজয় বরণ করে। সেখানে রাজা নিজেই নিহত হন। তার পুত্র ওলাফ, যিনি যুদ্ধে অংশ নেননি, বেঁচে যান এবং নরওয়েতে ফিরে রাজা হন। প্রথমে তিনি তার ছোট ভাইয়ের সাথে এবং 1069 সাল থেকে একা শাসন করেন। তার পিতার বিপরীতে ওলাফ শান্তির পথ বেছে নেন। তিনি সংস্কার করেন, বাণিজ্যের বিকাশ ঘটান এবং নতুন আইন প্রবর্তন করেন। এজন্য তাকে দ্য পিসফুল বা শান্তিকামী বলা হয়। সোয়েন অ্যাস্ট্রিডসেনের রাজত্ব তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। ডেনমার্ক আর বিজয়ের যুদ্ধ করেনি, যদিও সোয়েন প্রায়ই তার মিত্রদের সাহায্য করার জন্য সৈন্য পাঠাতেন। সোয়েন অ্যাস্ট্রিডসেনের 15 জন পুত্র ছিল। তাদের মধ্যে একজন, যার নামও সোয়েন, প্রথম ক্রুসেডে অংশ নেন এবং মারা যান। সোয়েনের আরও 5 পুত্র একের পর এক ডেনমার্কের রাজা হন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রাজা চতুর্থ ক্যানিউট বা ক্যানিউট দ্য গ্রেট। তিনি 1080 সালে সিংহাসনে আরোহণ করেন এবং ক্যানিউট দ্য গ্রেটের মতো ইংল্যান্ড জয় করার পরিকল্পনা করেন। এজন্য তিনি 1000 জাহাজের একটি নৌবহর জড়ো করার সিদ্ধান্ত নেন। তবুও এটি ডেনিশদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এবং তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করে। ক্যানিউট একটি গির্জায় লুকিয়েছিলেন, কিন্তু বিদ্রোহীরা তাকে খুঁজে পায় এবং বেদিতেই হত্যা করে। তিনি একজন শহীদ হন এবং পরে তাকে সন্ত এবং ডেনমার্কের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা হয়। যখন হ্যারাল্ড হার্ডরাডা এবং সোয়েন অ্যাস্ট্রিডসেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, সুইডেনের রাজা আনেন্ড জ্যাকব নিঃসন্তান অবস্থায় মারা যান। নতুন রাজা হন ওলাফ স্কটকনুংয়ের অবৈধ পুত্র এমান্ড, যাকে সুইডেনে দ্য ওল্ড বলা হতো। তার পুত্র আনান্ড একটি সামুদ্রিক অভিযানে মারা যান। এভাবে রাজা এমান্ড দ্য ওল্ডের মৃত্যুর পর উপসালার প্রাচীন আধা কাল্পনিক রাজবংশের অবসান ঘটে। নতুন রাজা নির্বাচিত হন এমান্ডের আত্মীয়দের মধ্যে থেকে পশ্চিম গোটাল্যান্ডের ইয়ার্ল স্টেনকিল। কিংবদন্তি অনুসারে নরওয়েজিয়ান রাজাদের মতো তিনিও হ্যারাল্ড ফেয়ারহেয়ারের বংশধর এবং আধা কাল্পনিক ইলিম রাজবংশের অন্তর্গত ছিলেন। তিনি রাজ্যকে কেন্দ্রীভূত করার চেষ্টা করেন এবং খ্রিস্টধর্মের প্রসার ঘটান। 1066 সালে স্ট্যানকিলের মৃত্যুর পর সুইডেনে গৃহযুদ্ধ শুরু হয়।
প্যাগান ধর্ম বা পৌত্তলিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে অনেক স্বঘোষিত রাজার আবির্ভাব ঘটে। তাদের মধ্যে ছিলেন 2 এরিক ভাই, আনান্ড গডসকে এবং হাকন দ্য রেড। তবু স্টেনকিলের পুত্র ইঙ্গি দ্য এল্ডার ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং রাজনীতিবিদ। ১০৭৬ সালের মধ্যে তার বাহিনী এই সমস্ত দাবিদারদের পরাজিত করে। তার পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজা ইঙ্গি সুইডেনের খ্রিস্টধর্মীকরণ অব্যাহত রাখেন, যা ১০৮৪ সালে সুইডিশদের মধ্যে একটি প্যাগান বিদ্রোহ উস্কে দেয়। এটি দ্রুত স্মাল্যান্ডে ছড়িয়ে পড়ে, যেখানে প্যাগান ব্লড সোয়েন ক্ষমতা দখল করেন। ১০৮৮ সালে ইঙ্গি দ্য এল্ডার তার সৈন্য নিয়ে স্মাল্যান্ড আক্রমণ করেন, ব্লড সোয়েনকে তার নিজের বাড়িতে ঘিরে ফেলেন এবং বাড়িটি পুড়িয়ে দেন। এরপর ইঙ্গি উপসালার প্রাচীন প্যাগান মন্দির ধ্বংস করার আদেশ দেন এবং তার জায়গায় একটি খ্রিস্টান গির্জা নির্মাণ করেন। এভাবে সুইডেন একটি একক রাজার অধীনে একীভূত হয়। ওলাফ দ্য পিসফুলের মৃত্যুর পর তার পুত্র তৃতীয় ম্যাগনাস নরওয়ের রাজা হন। তার দাদা হ্যারাল্ড হার্ড্রাডার মতো তিনিও একজন বিজেতা হিসেবে খ্যাতির স্বপ্ন দেখতেন। নরওয়েজিয়ান ইয়ার্লদের আরেকটি বিদ্রোহ দমন করার পর তিনি একটি অভিযানের জন্য সেনাবাহিনী জড়ো করেন। ১০৯৭ সালে তৃতীয় ম্যাগনাস কিংডম অফ দি আইলস জয় করতে বের হন, যে জমিগুলো স্ক্যান্ডিনেভিয়ান বসতি স্থাপকরা শাসন করত এবং যাদের জন্য ভাইকিং যুগ তখনও শেষ হয়নি। 1 বছরের মধ্যে নরওয়েজিয়ান রাজা এই দ্বীপগুলি একের পর এক বশীভূত করেন। ১০৯৮ সালে তিনি স্কটিশ রাজাকে এই দ্বীপগুলির দাবি ত্যাগ করতে বাধ্য করেন। তৃতীয় ম্যাগনাস আইল অফ ম্যানে পৌঁছন, যেখানে তিনি স্থানীয় রাজা লাগম্যান গডরেডসনকে বন্দী করেন এবং নরওয়েজিয়ানরা দূরবর্তী এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। এরপর নরওয়েজিয়ান রাজা ওয়েলসের উপকূলে পৌঁছন, যেখানে তিনি নরম্যান আর্লদের বাহিনীকে পরাজিত করেন, যারা গুইনেথ রাজ্য আক্রমণ করেছিল, এবং এর বিনিময়ে তিনি অ্যাঙ্গেলসি দ্বীপের উত্তরাধিকার অধিকার পান। দেশে ফেরার পর তিনি সীমান্ত অঞ্চল নিয়ে সুইডিশ রাজা ইঙ্গি দ্য এল্ডারের সাথে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ শক্তির ভারসাম্য পরিবর্তন করেনি। 1 বছর পর ডেনিশ রাজা এরিক দ্য গুড আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দেন। 3 জন স্ক্যান্ডিনেভিয়ান রাজা কুঙ্গাহেলা নামক স্থানে একত্রিত হয়ে যে ঐতিহাসিক বৈঠক করেন, তা উত্তর ইউরোপের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। এই সভার প্রধান উদ্দেশ্য ছিল ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত, প্রতিদ্বন্দ্বিতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠা করা। এই বৈঠকেই প্রথমবারের মতো 3টি রাজ্যের সীমানা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়, যা স্ক্যান্ডিনেভিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামোকে সুস্পষ্ট ও স্থায়ী রূপ দেয়। এর ফলে এই 3টি রাষ্ট্র ইউরোপের মানচিত্রে স্বতন্ত্র ও সার্বভৌম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এই শান্তি ছিল চিরস্থায়ী নয়। সময়ের প্রবাহে তাদের জন্য অপেক্ষা করছিল গৃহযুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং একে অপরের সঙ্গে নতুন নতুন সংঘাত। কখনো তারা রাজনৈতিক বা সামরিক প্রয়োজনে একত্রিত হয়েছে, আবার কখনো ভিন্ন পথে এগিয়ে গেছে। তবুও কুঙ্গাহেলার এই ঐতিহাসিক সভা একটি বিষয় নিশ্চিত করে দেয়, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন আর কখনো ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে না, বরং তারা ইউরোপীয় রাজনীতির স্থায়ী ও প্রভাবশালী শক্তিতে পরিণত হয়, যার প্রভাব আজও উত্তর ইউরোপের ইতিহাস ও ভূ রাজনীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত।